তিন দশকেও স্বপ্নের প্রকল্প হয়ে থাকলেও পূর্বাচল নতুন শহর ফায়ার সার্ভিসের জমিতে হয়েছে রিসোর্ট। কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলে রমরমা বাণিজ্য। সবকিছু জেনেও চুপ রাজু। কখনো ওষুধের গাড়িতে, কখনো প্রাইভেট কারের বিশেষ চেম্বারে মাদক পরিবহন। সীমান্ত জেলা থেকে নিত্য নতুন উপায়ে রাজধানীতে ঢুকছে গাঁজা। 7 মাসে 8 অভিযানে 450 কেজি উদ্ধার। নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ। জামালপুরে আরেক শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 5। পরিবারের শোকের মাতম। ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছে দেশের আর্থিক খাত। পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট হবে না বর্তমান রিজার্ভ। আমদানি রপ্তানি বাণিজ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ। এবং একবার রোপণেই দুবার মিলবে ফলন, কমবে শ্রমব্যয়, সাশ্রয় হবে খরচ। 4 জেলায় পেরিনাইল রাইসের পরীক্ষামূলক উৎপাদন। ভালো ফলাফলের আশায় গবেষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রায় 3 দশক কেটে গেলেও পূর্বাচল নতুন শহর প্রকল্প এখনও কেবলই স্বপ্ন। কিন্তু বরাদ্দকৃত বিভিন্ন প্লটে একের পর এক গড়ে উঠছে রিসোর্ট সহ নানা অননুমোদিত ব্যবসা। সবকিছু জেনেও চুপ রাজুক। একরকম মালিক আর কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলে এসব রমরমা বাণিজ্য। তাই তো প্রশ্ন উঠছে, পকেট ভারী রাখতে ইচ্ছে করেই কি 7 দফা মেয়াদ বাড়িয়েও 2024-এর ডিসেম্বরেও শেষ হয়নি প্রকল্প? আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত দেখব আলামিন তুষারের প্রতিবেদনে। এখানে ক্লোজ লেখা আছে, কি বন্ধ? পূর্বাচল নতুন শহরের 28 নম্বর সেক্টর। 4.7 একর জমি জুড়ে দৃষ্টিনন্দন এই রিসর্টের নাম দ্য স্পট। আগে থেকেই বুকিং দিলে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্ভব এখানে। তবে রাজুকের ওয়েবসাইটে থাকা এই সেক্টরের নকশায় এখানে তো এমন কিছু থাকার কথা নয়। পূর্বাচলের 3টি ফায়ার স্টেশনের একটি হবার কথা এখানে। তার বদলে আছে 2টি কটেজ আর একটি রেস্টুরেন্ট। রিসোর্ট পরিচালনাকারীদের দাবি অনুমতি নিয়ে এই স্থাপনা নির্মাণ করেছেন, যদিও কাগজপত্র দেখতে বনানী মূল অফিসে যেতে চাইলে বেঁকে বসেন তিনি। এখানে ক্লোজ লেখা। ফায়ার সার্ভিসের যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আমরা বাউন্ডারি করে এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে লিজ নিয়ে বিজনেস করছি। প্রতি মাসে আমরা এটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাড়া দিয়ে আসছি। আমাদের কাছে সব লিগ্যাল ডকুমেন্ট, লিগ্যাল ইনফরমেশন আছে। বনানী অফিসের লোকেশনটা আসলে এখন দিতে যাচ্ছি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ফায়ার ফাইটার কল্যাণ তহবিলের মতো কোনো এক ট্রাস্টের মাধ্যমেই মিলেছে অনুমতি। যদিও সংস্থাটির মহাপরিচালক এ ব্যাপারে কোনো উত্তর দেননি। জানালেন দ্রুতই সেই রিসর্ট বন্ধে ব্যবস্থা নেবেন। অলরেডি ওই প্রতিষ্ঠানকে আমরা এখান থেকে এক্সটিগেট করতে বলেছি এবং আমরা ওখানে ফায়ার স্টেশন করার জন্যই জায়গাটা আমাদের নির্ধারিত এবং আমরা ফায়ার স্টেশনেরই পরিকল্পনা করেছি। অভিযোগ আছে এমনই আরও অনেক প্লট কিংবা ফাঁকা জায়গা অনুমোদিতভাবেই ব্যবহৃত হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে। আর পকেট ভারী হচ্ছে রাজুক সহ সংশ্লিষ্টদের। এসব অনিয়মের ব্যাপারে উত্তর মেলেনি রাজুকের। প্রকল্প পরিচালক, জনসংযোগ কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ হয়ে রাজুক চেয়ারম্যান দফায় দফায় চেষ্টা করেও মেলেনি কারও সাক্ষাৎ, কেবলই অজুহাতের ফুলঝুরি। নগর পরিকল্পনাবিদ বলছেন, জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে ব্যবহার সংবিধান বিরোধী। জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়েছে। এটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 20 এবং 21 জনকল্যাণ রাষ্ট্রের দায়িত্ব নীতির পরিপন্থী। কেবল আইনি অপরাধ নয়, এটি নৈতিক ব্যর্থতার জাতীয় প্রতীক। সবশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রকল্পের 96% ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে। আর আবাসিক প্লট হস্তান্তর করা হয়েছে 24,560টি। আর ইজারা দলিল হয়েছে 23,500। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানা, রাদওয়ান, মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণের তারিখ আজ। রোববার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ হবে। এদিন মামলার 9 নম্বর আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর কথা রয়েছে। পরে সাক্ষীদের জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। গেল 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন খুরশিদ আলম। পরে 30 অক্টোবর তাকে আদালতে হাজির না করায় সেদিন স্থগিত থাকে মামলার বিচার কাজ। আগের সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।
মরণ নেশা আইস, ইয়াবা আর হেরোইনের মতো এখন গাঁজা পরিবহনেও অভিনব সব পন্থার আশ্রয় নিচ্ছে মাদক কারবারিরা। বিক্রির জন্য মজুত করতেও আশ্রয় নিচ্ছে নিত্য নতুন বিশেষ কায়দা। কখনো জরুরি সেবা ওষুধ পরিবহনের কাভার্ড ভ্যানের বিশেষ চেম্বারে, কখনো প্রাইভেট কারের সিটের নিচের চেম্বারে, কখনো বিছানার তোষক, এমনকি ডাইনিং টেবিলের নিচে বিশেষ চেম্বারেও রাখা হচ্ছে গাঁজা। গত 7 মাসে 8টি অভিযানে 450 কেজি গাঁজা উদ্ধার ও 18 জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র‍্যাব 2। দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে মাদকগুলো ঢাকায় এনে বিক্রির চেষ্টা করেছে কারবারিরা। মাসুদুর রহমানের রিপোর্ট। গভীর রাতে চট্টগ্রাম থেকে বিশাল কাভার্ড ভ্যান ঢুকছে ঢাকায়। জরুরি সেবার নামে কাভার্ড ভ্যানে আসছে ওষুধ। গোপন সংবাদের ভিত্তিতে এটিকে আটক করে র‍্যাব। তথ্য ছিল বিপুল মাদক আছে গাড়িতে। পুরো গাড়ি খুঁজেও মিলছিল না মাদক, গাড়ি ভর্তি ওষুধ। অবশেষে গাড়ির সামনের ইঞ্জিনের কেবিনে মেলে বিশেষ চেম্বার, সেখানে ওষুধের বস্তায় ভরা গাঁজার প্যাকেট। 32 কেজি গাঁজা সহ আটক করা হয় 2 কারবারিকে। চক্রের সদস্যরা ওষুধ সহ বিভিন্ন জরুরি সেবার নামে দীর্ঘদিন ধরে মাদক আনছিল ঢাকায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ট্রাকে সামনে কেবিনে বিশেষভাবে রক্ষিত অবস্থায় 32 কেজি গাঁজা 2টা বস্তায় রক্ষিত উদ্ধার করা হয় এবং 2 জনকে আটক করা হয়। অসৎ উপায়ে লাভ এবং লোভের বশবর্তী হয়ে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে আসে এবং দীর্ঘদিন ধরে তারা এই কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছে। শুধু কাভার্ড ভ্যান নয়, মাইক্রোবাসের সিটের নিচে বিশেষ চেম্বার, আবার কখনো গাড়ির ব্যাগডালায় কাপড়ের ব্যাগেও পরিবহন হচ্ছে গাঁজা। পরিবহনের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে মজুত করতেও ব্যবহার করা হচ্ছে বিশেষ পন্থা। নির্মাণাধীন ভবনের বেসমেন্ট তো বটেই, বেডরুমের বিছানার তোষকের নিচেও বিশেষ কায়দায় লুকিয়ে বিক্রি হচ্ছে গাঁজা। এমনকি ডাইনিং টেবিলের নিচের বিশেষ চেম্বারেও মিলছে মাদক। মাদক পরিবহনের জন্য এই নিত্য নতুন কৌশল ব্যবহার করছে। আমরাও এই কৌশলগুলো আমরা ফলো করে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করছি। গত 7 মাসে র‍্যাব 2 ঢাকা ও এর আশপাশে 8টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে 450 কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি 18 জনকে গ্রেফতার করেছে। এসব অভিযান থেকে অভিনব সব পন্থার চিত্র উঠে আসে। মাদক শুধু বায়ার, কনজিউমার আর সেবনকারীদের মধ্যে সীমিত অভিযান পরিচালনা করলে এটা চলবে না। মাদক বিক্রয় লব্ধ অবৈধ অর্থের মাধ্যমে তারা যে স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। কারবারিরা যত পন্থায় রপ্ত করুক, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারবে না বলে হুঁশিয়ারি র‍্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের ঝিনাই নদীতে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ 5 শিশুর মরদেহ উদ্ধার হলো। সকালে ঝিনাই নদীর আনার বাড়ির ঘাটে বৈশাখের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে 5 শিশুর মরদেহ উদ্ধার হলো। এর আগে শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে গোসল করতে নেমে তারা ডুবে যায়। ফায়ার সার্ভিস 3 জনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল 2 জন। পরে শনিবার সকালে কুলসুমের ও রোববার সকালে বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়। নির্বাচনের তোড়জোড় যত বাড়ছে, ততই স্নায়ুচাপ বাড়ছে আর্থিক খাতে। রমজানের আগে নিত্যপণ্য আমদানিতে এলসির চাপ ও নির্বাচনের পর দেশি বিদেশি বিনিয়োগের পথ সহজ রাখতে বাজারে নিরবচ্ছিন্ন ডলার সরবরাহ সহ নীতি সহায়তার বড় ধরনের প্রস্তুতি জরুরি। তবে ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র ডলার সরবরাহ বা সুদের হার কমিয়ে নয়, কর পরিকল্পনা ও আমদানি রফতানি সহজ করতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংক বলছে, ত্রিমুখী চাপে চাহিদার তুলনায় বর্তমান রিজার্ভ যথেষ্ট হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। রমজানকে সামনে রেখে নিত্যপণ্য আমদানি বাড়ছে। স্বাভাবিকভাবেই বাজার স্থিতিশীল রাখতে বছরের এই সময়ে খাদ্যপণ্য আমদানিতে গুনতে হয় মোটা অঙ্ক। আন্তর্জাতিক বাজার দর আর পরিবহনের খরচের উপর নির্ভর করে প্রতি বছরই এলসি খোলার আর্থিক আকারও হয় প্রায় দ্বিগুণ। এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শিল্প ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। গত বছরের 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতির সময়টি বাদ দিয়ে স্বাভাবিক সময় ধরলে 2023 সালের এই সময়ের তুলনায় তা কিছুটা কম। অন্যদিকে দেশীয় বিনিয়োগকারীদের মতো বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন নতুন সরকারের অপেক্ষায়।
ফলে আসছে 6 মাসে ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছে আর্থিক খাত। ইলেক্টেড গভর্নমেন্ট আসলে ব্যবসা বাণিজ্য একটা চাঙ্গা ভাব থাকবে। এই আমরা এখন রিজার্ভ নিয়ে যত স্বস্তির মধ্যে আছি, খুব স্বস্তিদায়ক অবস্থায় থাকা যাবে না যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। একই সাথে ভোগ্যপণ্যের আমদানির চাপ, আরেকদিকে শিল্প কাঁচামাল আমদানির চাপ। ব্যবসায়ীরা বলছেন এই 6 মাসের পরিস্থিতির উপর নির্ভর করছে কতটা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যেখানে আমাদের 6 থেকে 8% লেভেলে জিডিপি গ্রোথ ছিল, সেটা 3 থেকে 4% লেভেলে নেমে এসছে। সো এইখান থেকে বেরোতে গেলে আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। নির্বাচনের পর শুধুমাত্র ঋণের সুদের হার কমানো বা বাজারে ডলারের তারল্য ঠিক রাখা নয়, নির্বাচিত সরকারের বন্দর ব্যবস্থাপনা ও কর নীতির উপর নির্ভর করবে বেসরকারি বিনিয়োগে কতটা জোয়ার আসবে। ফিসকাল এক্সপানশনও যেমন জরুরি, তেমনি প্রাইভেট সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা, সেটা শুধুমাত্র যে সুদের হার দিয়ে ডিটারমিন হবে তা না, আরও তো অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই পলিটিক্যাল স্টেবিলিটি, এনার্জি সাপ্লাই থেকে শুরু করে আমাদের যে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিওর, যেটা যে জাহাজ থেকে নামার পরে কন্টেনার পোর্ট থেকে বের করতে, এই প্রসেসটাকে 2 থেকে 3 সপ্তাহ বেশি লেগে যাচ্ছে। সো এই আসলে তো আমাদের জন্য দরকার ছিল এই জায়গাটাতে একটা ইমপ্রুভমেন্ট করা। গত বছর আমদানি বাড়ার সাথে সাথে বেড়েছিল আমদানিকারকের সংখ্যাও। ফলে এবার অর্থ পাচার রোধে সেদিকেও নজরদারি রাখা হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ড্যাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরাসরি যাচ্ছে সেখানে। তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আরও অনেক কিছু আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। দাদা, ধর্মীয় রাজনৈতিক সংগঠন এবং তরুণদের রাজনৈতিক সংগঠন অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে, তারা সরকারকে চাপ দিচ্ছে বিএনপির মতো করে যেন সনদটির সুপারিশ বা নির্বাচন গণবদ্ধ। বিএনপি কি বলছে? বিএনপি একটা বড় দল, যখন ঝড় আসে, বাতাস আসে, দেখবেন বড় গাছ আগে লাগে। বিএনপির তো একটা সম্ভাবনা মনে হয় বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই ধারণাটা সবাই পোষণ করে। সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে, থাকবে। এবং তাদের কথার সত্যতার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সমান করতে পারে না। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। তাদের বক্তব্য তারা দেবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে তারা কোনটা করবে। এখন প্রশ্ন তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তো শুধু পুলিশ নয়, তার সাথে কালকে যা দেখছেন আপনারা 3 বাহিনীর প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে এবং যতটুকু আমি জানি তারা এনশিওর করছে সেনাবাহিনী 90,000 প্রয়োজনের যদি বেশি থেকে বেশি নামবে সেটা অন্য কথা। একদিকে হলো ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি হলো জনগণ যদি ভোট কেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোনো ধরনের নির্বাচন গণ্ডগোল করার সুযোগ উপস্থিত থাকে না, কারণ জনগণ এটা রুখে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে এবং ভোট যেন শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন 3 বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। জুলাই আগস্টে কুষ্টিয়ায় হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 5 জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ পৃথক 2 মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। এক মামলায় হানিফ ছাড়া অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 25 সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একবার রোপণে বছরে 2 বার নয় 3 বার পাওয়া যেতে পারে পেরিনাইল রাইস বা বহু বর্ষজীবী ধান। পাশাপাশি শুধু উঁচু জমিতেই নয়, দেশের বেশিরভাগ কৃষি জমিতে এই জাতের ধান আবাদ কিভাবে ছড়িয়ে দেওয়া যায় চলছে সেই গবেষণা। চীনের সহায়তায় 2019 সালে দেশে শুরু হয় বহু বর্ষজীবী ধানের গবেষণা। উৎপাদন পর্যায়ে নানা চ্যালেঞ্জ পেরিয়ে বর্তমানে এই জাত নিয়ে নতুন ভাবনায় বেসরকারি IUB-ATর গবেষকরা। রাজশাহী প্রতিনিধি আলতাফ হোসেনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন মুরসালিন হক জুনায়েদ, ছবি তুলেছেন আব্দুস সালাম। নতুন করে চারা রোপণ ছাড়াই বহুবার ধান উৎপাদন সম্ভব। একবার রোপণ করলে ধারাবাহিকভাবে 5 বছর পর্যন্ত বছরে 2 বার ফসল সংগ্রহ করা যাবে। মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই বহু বর্ষজীবী ধানের উৎপাদন চলছে গাজীপুর, ফরিদপুর, রাজশাহী ও দিনাজপুরে। বহু বর্ষজীবী ধান চাষের ক্ষেত্রে প্রথম মৌসুমের ধাপগুলো সাধারণ ধান চাষের মতোই, তবে দ্বিতীয় মৌসুম থেকে ধানের চারা মাটির নিচে থাকা কাণ্ড থেকেই জন্মায়। কৃষকরা বলছেন 105 দিনে পরিপূর্ণ ধানের এই জাত পাল্লা দিচ্ছে স্থানীয় পর্যায়ের অন্যান্য ধানের সঙ্গে। বর্তমানে কাঠা প্রতি 1 মনেরও বেশি পাওয়া যাচ্ছে এই খাদ্যশস্য। বিঘাতে যদি 10,000 টাকা মোটামুটি খরচ আছে, সার, বীজ, পানি সব মিলে, তাতে আপনার 4,000 টাকা খরচ করলেই 1 বিঘা ভূমি হয়ে যায়। একবার যেমন ধান কাটেছি আমি 10 মণ 30 কেজি ধান হয়েছে আমার, আপনার মোটামুটি 8 কাঠা মতো জায়গা। একবার লাগিয়ে দিয়েছি, ওই ধানটা কেটে নিয়েছি, আবার ধর আগে থেকে আপনার আবার ধান হয়ে গেল। সেকেন্ড সিজন থেকে হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের ধানের যে আছে স্টেম আছে, এখান থেকে 10 সেন্টিমিটার আমরা রেখে দিয়ে তার উপর থেকে কাটে। এই ধানের জন্য আমাদের একটু হাইল্যান্ড প্রয়োজন আর কি। গবেষকরা জানান বহু বর্ষজীবী ধান কেবল উৎপাদন বাড়াবে না, বরং শ্রম ব্যয় কমাবে 58% এবং উৎপাদন খরচ সাশ্রয় করবে 49%। বড় একটা খরচ কিন্তু ধানের যায় চারা লাগানো, জমি তৈরি এবং পরবর্তীতে হারভেস্ট এবং থ্রেশিং। তো বড় খরচ আমরা 50% আমি এখানে কমিয়ে দিতে পারছি। তো এখানে এই আলোকে তো এটা অনেক বেশি সম্ভাবনাময় ধান। বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUB-AT জানিয়েছে উৎপাদন সময়সীমা এবং পরিমাণ বিবেচনায় বছরে 3 বার কিভাবে এই ধান উৎপন্ন করা যায় এখন চলছে সেই পরীক্ষা। আরও কয়েকটা এলাকায় পরীক্ষামূলক চাষ আবার করব। ওই এলাকায় তো ভালো হয়েছে, কিন্তু ওরকম এলাকা হবে কিনা এটা একটা। বিশেষভাবে লক্ষ্য করলাম যে 105 দিনে আমাদের এই পুরো উৎপাদন প্রক্রিয়াটা হয়েছে। তার মানে হলো 365 দিনে 1 বছর, তাহলে 3 ফসল করা যায়। এখন শুরু করতে হবে যে বছরে কোন সময় শুরু করব কোনটা, এটা ঠিক করতে হবে। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেনজাই হু উদ্ভাবিত বহু বর্ষজীবী ধান নিয়ে দেশে উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন IUB-ATর গবেষকরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে জনদুর্ভোগ কমাতে সড়কের হকার উচ্ছেদ করা হলেও ফাঁকা জায়গা এবার দখলে নিয়েছে অবৈধ CNG অটোরিকশা। বড় অংশ জুড়ে অবাধে চলছে পার্কিং ও যাত্রী ওঠানামার কাজ। এতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজটে অতিষ্ঠ নগরবাসী। পুলিশি অভিযানের পরও অসংখ্য অবৈধ স্ট্যান্ড আগের জায়গাতেই থেমে গেছে। রয়েছে আইন অমান্যের অভিযোগও। তবে বিকল্প CNG স্ট্যান্ড তৈরির কথা ভাবছে সিটি কর্তৃপক্ষ। নৌশাদ আহমেদের ছবিতে অপু মনিকের রিপোর্ট।
নগরীর ব্যস্ততম এ রাস্তার পুরোটাই সিএনজি অটোরিকশার দখলে। পাশাপাশি মূল সড়কের ওপরই গড়ে উঠেছে অস্থায়ী সিএনজি স্ট্যান্ড। যাত্রী তোলার নামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এগুলো। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে জনভোগান্তি। আমাদের স্কুলে যাইতে সমস্যা হয়, এদিকে সবসময় গাড়ি ঘোড়ায় ভরা থাকে, যানজট লেগে থাকে। হকারও মুক্ত হচ্ছে, অটোরিক্সাগুলো মুক্ত হচ্ছে, কিন্তু সিএনজিগুলো হচ্ছে কি প্রতিটা পয়েন্টে পয়েন্টে স্ট্যান্ড বানায় ফেলতেছে। সিএনজি লেগুনা আবার গাড়ির স্ট্যান্ড এগুলো আবার দখল হয়ে গেছে। তো আমরা চাই এই জঞ্জাল মুক্ত হোক। প্রায় ২৭ বর্গ কিলোমিটার আয়তনের সিলেট মহানগরীতে চলাচলের জন্য পর্যাপ্ত গণপরিবহন সেবা না থাকায় সিএনজি অটোরিকশাই এখানকার একমাত্র ভরসা। তবে এসব সিএনজি অটোরিকশার বেশিরভাগই নেই রেজিস্ট্রেশন। আর অবৈধ এসব সিএনজি চলাচল বন্ধে ট্রাফিক পুলিশের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে বিআরটিএ। ৩০টা বৈধ স্ট্যান্ড, তার বিপরীতে ৬০টা অবৈধ স্ট্যান্ড, সেগুলোকে আমরা ডিসম্যান্ডেল করে দিয়েছি। এখন আবার তারা এটা করার চেষ্টা করেছে। তো এরকম অবৈধ জিনিস বা এগুলো যদি তারা করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের আইন প্রয়োগ করতে হবে। অবৈধ সিএনজির সংখ্যা আসলে এত বেশি, এই সংখ্যক এর জন্য আরও আমরা যতটুকু সম্ভব আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে নগরীতে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড বাড়ানোর দাবি সিএনজি চালক ও শ্রমিক নেতাদের। যাতে আমরা যাওয়ার জায়গা নাই, আমরা ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা জোর দাবি সরকারের কাছে। হঠাৎ করে তো একটা আইন হয়েছে, আর আমরা এগুলারে ম্যানেজ করতে হইলে 2-5টা দিন বা 7টা দিন সময় লাগবে। এ অবস্থায় বিকল্প সিএনজি স্ট্যান্ড তৈরি করার কথা ভাবছে সিলেট সিটি কর্পোরেশন। এরকম সিএনজি স্ট্যান্ড কোথায় করা যায়, এই জিনিসটা ভাবতেছি, যেন এই সিএনজিগুলি রাস্তায় তার যাত্রীর জন্য অপেক্ষা না করে তার একটা স্ট্যান্ডে থাকে। যাত্রীদের সিএনজি অটোরিকশায় ওঠানামার জন্য সিটি কর্পোরেশন নগরীতে 30টি পয়েন্ট নির্ধারণ করে দিলেও তা না মেনে অন্তত অর্ধশত জায়গায় অস্থায়ী স্ট্যান্ড করে নিয়েছে সিএনজি চালকরা। ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের পর এবার গলার কাটা এভাবে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড। তবে প্রশাসনের কঠোর পদক্ষেপ কবে নিবে সেটাই এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। Thai Aluminium. The better is now the best. দিনাজপুর থেকে খানপুর মহাসড়কের 1 থেকে 12 কিলোমিটার মহাসড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন সড়ক বিভাগ। সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। সড়ক বিভাগ কিন্তু তাদের উচ্ছেদ অভিযান শুরু করেছে। দিনাজপুরে কিন্তু পৌরসভা, আমি এই মুহূর্তে রয়েছি পৌরসভা আপনার কুলার শিল্পনগরী এলাকায় রয়েছি। এখান থেকে 1 থেকে 12 কিলোমিটার তারা রাস্তার দুই ধারে যে অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনা উচ্ছেদের জন্য তারা এখানে শুরু করেছেন, এবং তারা যে বুলডোজার থেকে শুরু করে ভেপু, পুলিশ, র্যাব সবাইকে তারা মোতায়েন করেছেন, এবং তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়কের তারাও এসেছেন। আমরা ইতিমধ্যে দেখছি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু কুলহাট শিল্পনগরী এলাকা। এখানে কিন্তু আপনার শত শত দোকান রয়েছেন। তারা যেটা বলছেন যে সড়ক জনপদ বিভাগ 120 ফিট সড়ক যে চওড়া, এই সড়ক চওড়ার মধ্যে যত দোকানপাট আছে তারা সেটাকে উচ্ছেদ করবেন, এবং এই উচ্ছেদের আগে অনেকে দেখছি আমরা দোকানপাট ভেঙেছে, তারপরে সড়ক বিভাগ তাদের কিন্তু আপনার লেবার নিয়ে এসেছেন, তাদের যে আপনার শ্রমিক নিয়ে এসেছেন, তারা সবাই মিলে আপনার এই উচ্ছেদ অভিযানে তারা অংশ নিয়েছেন। এবং আমরা যেটা এই এলাকার যে মানুষের কাছে যেটা জেনেছি সেটা হচ্ছে তারা যেটা বলছেন যে 1942 সালে এটি সড়ক বিভাগের নামে গ্যাজেট হয়েছে, তারপরে কিন্তু আপনার নথিভুক্ত রেকর্ড হয় নাই। 83 বছর ধরে তারা এখানে অনেকে রয়েছেন, বাপ দাদার আমল থেকে তারা ব্যবসা বাণিজ্য করছেন। আপনি এখানে শুধু দোকানপাট নয়, ব্যবসা প্রতিষ্ঠান নয়, চালকল রয়েছে, এবং এই একটি কোল্ড স্টোরেজ রয়েছে, এবং 12 কিলোমিটার জুড়ে ওরা বলছেন প্রায় 2 থেকে 2.5 হাজার আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে হাজার হাজার পরিবার কিন্তু আপনার জড়িত রয়েছেন। তারা যেটা বলছেন যে এই পরিবারগুলো কিন্তু আপনার পথে বসবে, এবং এই উচ্ছেদ অভিযানের এই মুহূর্তে তারা বলছেন যে আবার নতুন করে তারা যদি যাচাই বাছাই করেন এবং কাগজপত্র তারা দেখেন, দেখার পরে তারা যে এই যারা ব্যবসায়ী তারা কিন্তু এই দাবিটা জানিয়েছেন। বিশেষ করে এখানে দিনাজপুর চেম্বার এবং চালকল মালিক গ্রুপের যে নেতৃবৃন্দ তারা যেটা বলেছেন যে দীর্ঘদিন ধরে তারা খাজনা খারিজা এবং ট্যাক্স দ্বারা দিয়ে আসছেন, এবং তারা ব্যবসা বাণিজ্য করতেছেন, এবং এই মুহূর্তে আপনার এই উচ্ছেদ অভিযান চললে তারা কিন্তু পথে বসবেন। এবং আমরা দেখছি যে এই মানুষজন কিন্তু হাজার হাজার মানুষজন তারা আপনার দাঁড়িয়ে আছেন,
এখানে, এবং এই উচ্ছেদ অভিযান যেন বন্ধ হয়। তারা অনেকে যে অ্যাপিল করছেন, তারা বলছেন যে এই মুহূর্তে যদি উচ্ছেদ করা হয় তারা পরিবার পরিজন নিয়ে তারা পথে বসবেন, এবং তারা বারবার এটা কি সরকার প্রধানের কাছে একটা আবেদন জানাচ্ছেন। তারপরে সড়ক বিভাগ এখানে তাদের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। তা আমার কাছ থেকে বিসিক শিল্পনগরী এলাকা থেকে পুলার থেকে সর্বশেষ উচ্ছেদ অভিযানের এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। সময় সংবাদে আরও থাকছে, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একের পর এক ইসরায়েলি হামলা, নিহত 5। পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবিক বিপর্যয় চরমে, নগদ অর্থ না থাকায় বেড়েছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 21তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত, অনুদানভুক্ত এবং অনুদানবিহীন স্বতন্ত্র সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন আজ 21তম দিনে গড়িয়েছে। আজকের এই আন্দোলন কর্মসূচি আমরা প্রেস ক্লাবের সামনে দেখছি। এই আন্দোলনে আজ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মাদ্রাসার শিক্ষকরা এখানে জমায়েত হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভের মাধ্যমে তাদের যে জাতীয়করণের দাবি, সেই জাতীয়করণের দাবি বাস্তবায়নের জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে অক্টোবরের 27 তারিখ তারা যখন প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাচ্ছিলেন, তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আজকের কর্মসূচি যমুনা অভিমুখে লং মার্চ। তারা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত তাদের জাতীয়করণের যে ঘোষণাটি 28 জানুয়ারি 2025 তারিখে তাদের জাতীয়করণের যে ঘোষণাটি দেয়া হয়েছিল, সেই ঘোষণা বাস্তবায়ন করে প্রজ্ঞাপন দেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। একই সঙ্গে এর আগে শনিবার তারা আলটিমেটাম দিয়েছিলেন 24 ঘন্টার, সেই 24 ঘন্টা পেরিয়ে যাওয়ায় তারা আজ যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি পরিচালনা করার হুঁশিয়ারি দিচ্ছেন। একই সঙ্গে আমরা যদি দেখি শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে, শিক্ষক নেতারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে এই জাতীয়করণের দাবি, সেই জাতীয়করণের দাবিটি তারা 21 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। সেই 21 দিনের আন্দোলনে তাদের সঙ্গে শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনের কেউ একটি বারের জন্যেও এসে তাদের সঙ্গে কথা বলেনি, আলোচনা করেননি। অর্থাৎ তারা দাবি করছেন যে স্পষ্টভাবেই তাদেরকে সরকারের পক্ষ থেকে অবজ্ঞা করা হচ্ছে। তো এই জন্য তাদের পক্ষ থেকে বারবারই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদেরকে জানানো হচ্ছিল। একই সঙ্গে আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর এখানে আসার কথা রয়েছে। কিছুক্ষণ পরেই নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি রাশেদ খানের তাদের এই আন্দোলনে এসে সংহতি জানানোর কথা আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন। প্রেস ক্লাবের শিক্ষকদের আন্দোলন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। দেখছেন সময় সংবাদ। মানুষের দুর্ভোগ লাঘবে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের তারাকান্দার রাংসা নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। যথারীতি নির্মাণ কাজও শুরু হয়। এরই মধ্যে খরচ হয়েছে 90 লাখ টাকা। তবে মাঝপথে ধরা পড়ে সেতুর নকশায় ভুল। এ অবস্থায় 6 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। এতে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে চলাচলকারীদের। এলজিইডি বলছে নকশা সংশোধন করা হয়েছে, অনুমোদনের পর শুরু হবে কাজ। হোসেন আলীর ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। নদীর উপর বাঁশের সাঁকো, ভয় আতঙ্ক নিয়ে প্রতিদিন এই সাঁকো পার হচ্ছে স্কুল শিক্ষার্থী সহ দুপারের হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ এই সাঁকুই এখন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ও গালাগাঁও ইউনিয়নের 15টি গ্রামের মানুষের একমাত্র ভরসা। অথচ দুর্ভোগ লাঘবে রাংসা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। যথারীতি শুরু হয় নির্মাণ কাজ। খরচ হয়েছে 90 লাখ টাকা। চলতি বছরের 22 এপ্রিল সেতু নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও মাঝপথে নকশায় ত্রুটি ধরা পড়ায় 6 মাস ধরে বন্ধ রয়েছে কাজ। মরিচা ধরেছে রডে, নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। কবে হবে নতুন নকশার অনুমোদন, কবে শুরু হবে কাজ, এ নিয়ে অনিশ্চয়তায় স্থানীয়রা। আমরা যে সময় পার হই এই সময় বাসের সাঁকো অনেক লড়াচড়া করে, এই সময় আমরা পার হতে পারি না, অনেক ভয় করে। 300-400 স্টুডেন্ট আছে স্কুল মাদ্রাসা কলেজের, এই ছাত্রগুলার প্রতিদিন সমস্যা হইতাছে। আমরা একটা মরা মানুষ যদি নেওয়ার লাগে নৌকা দিয়ে আনালে কান্দ করে নেওয়ার লাগে। পানি আর তাদের নিচের ব্রিজের যে নিচের লেভেল, এটা সমান, নিচেদের নৌকা কোনো মতেই যাইতো না। আমরা চাই এই ব্রিজটা দ্রুত
যাতে কাজটা করে। এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, নকশা সংশোধনের কাজ শেষ হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ। অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আগামী 20-25 দিনের মধ্যে কাজটা শুরু হবে বলে আশা করছি। জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রামপুর থেকে নয়াপাড়া সড়কের উপর 35 মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের 24 জানুয়ারি, যার ব্যয় ধরা হয়েছে 3,47 লাখ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মুখ থুবড়ে পড়েছে জামালপুর 100 শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রকল্পের নির্মাণ কাজ। জুলাই অভ্যুত্থানের পর কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নির্মাণাধীন 2 তলা ভবনটি। সেবা পাওয়ার আশায় থাকা সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় 100 শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালটির প্রকল্প গ্রহণ করা হয়। 19,40 লাখ টাকায় কাজটি পান রাজধানী তমা কনস্ট্রাকশন লিমিটেড। এরপর 2 তলার ছাদ সহ নিচ তলার দেয়াল নির্মাণ করা হয়। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 5 আগস্ট সরকার পতনের পর কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। বৃহত্তর ময়মনসিংহের 4 জেলা এবং রংপুর বিভাগের কয়েক জেলার হার্টের চিকিৎসায় একমাত্র বিশেষায়িত হাসপাতালটির কাজ বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা। এই হার্ট ফাউন্ডেশন হাসপাতাল না হলে আমাদের এই এলাকার বহু জায়গার লোকের খুব উপকার হতো। এই হার্ট ফাউন্ডেশন চালু হলে জামালপুরবাসী অনেক সেবা পাইতো, অনেক দূর দূরান্তে যাওয়ার লাগতো না। আমাদের এলাকাবাসীর জন্য এবং জামালপুরবাসীর জন্য সবার জন্য মঙ্গল হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বলছে, হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরিভাবে রাজধানীতে পাঠানো ঝুঁকিপূর্ণ। হাসপাতালটি দ্রুত চালু হলে সুচিকিৎসা নিশ্চিত হবে রোগীদের। আমি আশা করছি সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এলজিডি বলছে 2026 সালের জুনে শেষ হবে প্রকল্পের কাজ। জুন 26 পর্যন্ত বৃদ্ধিকরণের জন্য প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। তা আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যেই যে প্রকল্পের যে অবশিষ্ট কাজ আছে সেটা সমাপ্ত হবে। 87% জমির উপর 6 তলা বিশিষ্ট হাসপাতালটি 2 তলা পর্যন্ত ছাদ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি সইয়ের পরও নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। টানা 5ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে খান ইউনিস ও উত্তর গাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হলো। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময়ে জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজা সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করেন। গাজা সরকার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র 145টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্রাকের মাত্র 24%। অক্টোবরের 10 থেকে 31 তারিখ পর্যন্ত মোট 3203টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে 84টি ডিজেল ও 31টি রান্নার গ্যাস বহন করছিল। গাজা প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করে। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়। ক্যালকিলিয়ার পূর্বে ফালাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রাইসা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।